ॐ श्रीगणेशाय नमः। अथ नवग्रहस्तोत्रम्। ॐ जवाकुसुमशङ्काश्चां कैशपेयं महादुतिं दवान्तरीं सर्वपापघ्नं प्रणतस्मि दिवाकरं दधिशङ्खतुषाराभं क्षीरोदार्णवसुम्भवं नमामि शशिनां भक्तं शम्भोर्मुकुटभूषणम् धरणिगर्भसम्भूतं विद्युत्पुञ्ज समप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्गं प्रणमहं प्रियङ्गुकलिकाश्यामं रूपेण प्रतिमां बुधं सोमं सर्वगुणपेतं तं नमामि बृहस्पति देवतानां विञ्चिनां च गुरुककनसन्निभं वन्दे भुक्तं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकुन्दमीनालाभं द्वैतानां परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणमाम्यहम् नीलाञ्जनसमाभास्य रविपुत्रजमाग्रजं छायाया गर्भसम्भूतं तं नमामि शनैश्चरम् अर्धकायं महादूरं चन्द्रादित्यविमर्दकं सिंहिकाया सुतं रुद्रं तं राहुं प्रणमाम्यहम् पलालधूमसङ्काशं ताराग्रहविमर्दकं रुद्रं रुद्रात्मजं क्रूरं तं केतु प्रणमामः इति वैशमुखगीतं व्योमापथे सुमोहिता दिवाबाय दिवारात्रौ शान्तितुष्ट न संशया ऐश्वर्यमतुलं तेषाम् आरोग्यं पुष्टिवर्धनम् नरनारी निपानं च भवेदु सप्तनाशनम् ग्रह नक्षत्र जापीरा तस्कराग्निसमुद्भवा स्वसर्वा प्रशमं यान्ति वैषवृतेन संशया वैषवृतेन संशया इति श्रीवैषविरचित नवग्रहस्तोत्रं सम्पूर्ण। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 6 না 5? ক্লাস স্যার নাম্বার ক্লাস হচ্ছে নাম্বার 5 হবে, স্যার 5 হবে। 5। ক্লাস নাম্বার 5 আর শুরু হবে 6টা। তো 29/8/2025 ইংরেজি তারিখ সন্ধ্যা 6টা। তো বিষয় হচ্ছে হস্তরেখার সূক্ষ্ম বিচার ও প্রতিকার। তো এখানে একটু কিছু কথা আমাদের বলতে হবে যে ধরেন আমরা গ্রন্থ তো পাবো বা হাতের রেখার আমার বইটা মনে হয় পেয়েছেন। যারা পাননি তারা অবশ্যই নিয়ে নেবেন, সংগ্রহ করে নেবেন। তো এ, ধরেন সাধারণত বই পুস্তকে থাকে যে হয়তো অ্যাস্ট্রোলজারের হাত কেমন, জ্যোতির্বিদ বা নক্ষত্রবিদের হাত কেমন, সাহিত্যিকের হাত কেমন, শিল্পীর হাত কেমন, বিচারপতি বা জজের হাত কেমন, বিখ্যাত আইনজীবীর হাত কেমন, মহাসৌভাগ্যবান ব্যক্তির হাত কেমন, এরকম ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরে 17তম অধ্যায় বা 18তম অধ্যায়, 19তম অধ্যায় যেগুলো লেখা রয়েছে, যেমন ম্যাজিশিয়ানের হাত, চোর পকেটমারের হাত, বা প্রবল উচ্চাভিলাষীর হাত, খুনি বা মার্ডারের হাত, দুঃসাহসী ব্যক্তির হাত, এগুলো কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন বইতে পাওয়া যাবে। কিন্তু দেখা যাচ্ছে যেগুলো উম, কোন ধরনের রেখা থাকলে অম্লপিত্তের রোগের প্রবলেম হয়, বা এগুলো দুরারোগ্য ব্যাধি হয় কি ধরনের ইয়ে থাকলে, তারপরে মানুষের স্বপ্নদোষ হয় কোন ধরনের রেখা থাকলে, তারপরে হচ্ছে গুপ্ত ব্যাধিতে আক্রান্ত হয় কিভাবে, পক্ষাঘাতিক বাত হয় কি ধরনের রেখা থাকলে, সেই সঙ্গে বহুমূত্র ডায়াবেটিস একটি কমন রোগ, আবার মৃগী রোগ, এই ধরনের বিভিন্ন রোগ ব্যাধি হয় কি ধরনের রেখা থাকলে। আবার শুধু রোগ ব্যাধিতে আহ, মানে সমাপ্ত নয়, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা শেষের দিকে যেয়ে দেখবেন যে উম, অনেকে এই যে বর্তমান যৌতুক একটি বিশেষ করে মারাত্মক ঘাতক ব্যাধি আমি বলবো। তো এই যৌতুকের লোভে বিবাহ, বিবাহোত্তর
মানে যৌতুকের চাপের কারণে সংসার বিচ্ছিন্ন, সেই সঙ্গে উচ্চপদস্থ কর্মীর সঙ্গে আহ, বিশেষ করে অফিসে প্রেম প্রণয়, তারপরে শিল্পী সাহিত্যিকের মধ্যে দেখা যাচ্ছে প্রেম, আবার এই ক্লাসে ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে যে প্রেম, প্রেম থেকে বিবাহ, সেখান থেকে জীবন কি অবস্থান হচ্ছে, বিবাহের পরে অল্প দিনের মধ্যে জীবন অবসান ঘটে কি ধরনের রেখা থাকলে, এগুলো ধরেন ক্লাস করে আদৌ এটি বুঝিয়ে আমরা শেষ করতে পারবো না। এটি যদি নিয়ে প্রত্যেকটা পার্ট নিয়ে যদি তিন চারটি আহ হাতের অবস্থান নিয়ে এক একটি ক্লাস করলে, তাতেও কিন্তু আমাদের বিশেষ করে 1 বছর লাগবে শুধু এটি শেষ করতে। তবে এটি মনে রাখার একটি কৌশল, সেটি হচ্ছে যে আমরা করতে পারি যে ওই বইয়ের পেজটি স্ক্যান করে একটু বড় করে প্রিন্ট দিয়ে নিলাম। নেওয়ার পরে সুবিধা হয় যে বড় করে নিয়ে আমাদের যে রেখাগুলো রয়েছে ওর উপর লাল কালি দিয়ে দেখে দেখে আমরা পড়লাম যে কয় রয়েছে শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন, জাল চিহ্নটাকে দাগ দিলাম। মানে একটু লিখলে কি হয়, ওটি মনে থাকে। বা একটি হাত আমরা সংক্ষেপে এঁকে তারপরে যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো লিখলাম। কিন্তু এটি লিখে ধরেন পড়ে অবশ্যই সম্ভব, তা না হলে সরাসরি পড়ে গেলে কারোই মনে থাকবে না, কখনোই না। এটি আমারও কখনো ছিল না। তো যখন আমি দেখলাম যে হ্যাঁ, হাত এঁকে এঁকে উম, দু চারটি রেখা এঁকে, যে ধরনের রেখা থাকবে এগুলো এঁকে এঁকে আমরা শিখবো। কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলো তো আমরা শিখতে পারবো, কিন্তু কিছু কিছু জিনিস আছে আমরা টোটালি শিখতে পারবো না। তো যেহেতু আমাদের এই সিলেবাসে হাতের রেখার উপর ক্লাস হবে মাত্র মনে হয় 2টা বা 3টা, তো 2টা বা 3টা ক্লাসে আমরা কি বা হাতের রেখা শিখবো? বৃহৎ এই পামিস্ট্রি শাস্ত্র, যেখানে হাজার পৃষ্ঠার গ্রন্থ রচনা হয় যে শাস্ত্র নিয়ে, সেখানে আমরা প্রাথমিক শিক্ষায় হয়তো 6 7 8 বা 10টি ক্লাস পেয়েছি। তো আজকে আমরা এখানে 2টি ক্লাসে কি শিখবো? তো আমাদের সব থেকে বড় উদ্দেশ্য থাকবে যে আমরা ঠিক শেষের অংশ যদি আমরা কাজে লাগাই, প্রথম অংশ পড়ে না আসলে আবার শেষের অংশ কাজে লাগানো যাবে না। তো শেষের অংশে যে পৃষ্ঠা অনুযায়ী যদি একটু ইয়ে করে নেন আপনারা, যে 171 নম্বর পৃষ্ঠা থেকে আমরা শেষ পর্যন্ত পড়বো। 171 থেকে সংক্ষেপে 224 পর্যন্ত। এই 171 থেকে 224 পর্যন্ত এর মধ্যে যা রয়েছে তার থেকে আমাদের আবার হাত বানাতে হবে। এটা দাদা কোন কামিস্ট্রি? আমার যে হস্তরেখা? বইটা আপনি নিয়েছেন, এই বইটা বড় বই নয়, এই ছোট্ট একটি বই। হস্তরেখা। বইটি যদি কেউ না পেয়ে থাকেন আমাকে মেসেজ দেবেন। আর এখনো পর্যন্ত তো না পাওয়ার কথা না, সবার জন্য তো এটা ছিল। হ্যাঁ, কোনটা স্যার আমাদের ঠিক কাছে? ঠিক। হ্যাঁ, আপনার কাছে ওই আগের কভারেরটা আছে, ওইটার আবার শেষে 18 19তম অধ্যায় যুক্ত করা নেই। তো এর নেই, একটা হ্যাঁ। আমি পাঠিয়ে দেবো নে আপনার অ্যাড্রেসে। আচ্ছা। এইটায় 2টা স্যার, অধ্যায় সংযোজন আছে সেকেন্ড এডিশনে। স্যার পৃষ্ঠা নাম্বারটা প্লিজ আরেকবার বললেন স্যার। কত 100, পৃষ্ঠা থেকে কত কত পৃষ্ঠা? বললাম, 171 থেকে ষষ্ঠ 10 ঠিক অধ্যায়, আছে। ষষ্ঠ 10 অধ্যায় থেকে একেবারে শেষ পর্যন্ত এই নতুনটায় হচ্ছে কিছু সংযোজন করা আছে, এখানে দেখে নেবেন। যেমন এখান থেকেই লাস্ট কত 100, ওই 223 চব্বিশ নম্বর পৃষ্ঠার দুইশো নিচে চব্বিশ দেখেন, 223 নম্বর পৃষ্ঠায় জ্যোতিষী নয় অথচ ভবিষ্যৎ বক্তা। তো এই যে ধরেন জ্যোতিষী নয় কিন্তু তারা ভবিষ্যৎ বলতে পারে, কিভাবে বলতে পারে? জ্যোতিষশাস্ত্র শেখেনি। তো এই যে এইটা যে উপরে যদি একটু কথা বলতে হয়, তো মানুষের ভিতরে আমরা একটি জিনিস জানি যে অনেকের ভিতরে স্পিরিচুয়াল পাওয়ার থাকে, আধ্যাত্মিক শক্তি। অনেকে কাছাকাছি যেয়ে বলে ফেলতে পারে যে তুমি আজকে ভাত খাওনি, তুমি আজ বাড়ির থেকে গন্ডগোল করে আসছো, তোমার আজকে অমুক দিকে অমুক বিপর্যয় ঘটেছে, এটি বলে ফেলতে পারে। এবং বলে ফেললে সেটি কিন্তু খেটেও যায়। আমরা দেখি যে হ্যাঁ, সঠিকই। তাহলে এই সঠিকটি কি? এটি হচ্ছে তখন ওই জ্যোতিষী নয়, উনি জ্যোতিষশাস্ত্রবিদ নন, কিন্তু তিনি ভবিষ্যৎ বলতে পারেন। তো এই ভবিষ্যৎ বলতে যে পারেন, তাহলে তার হাতে কি ধরনের রেখা থাকতে পারে ওই রেখাটি থেকে আমার বলার উদ্দেশ্য একটি, ঠিক একটা জায়গায় নোট করুন। ধরেন এইখানে প্রায় 100 হাত আছে, তার বেশি আছে। 100 হাতের ব্যাখ্যা ধরেন দেওয়া আছে 100 প্রকার বিষয়ে। তো এই 100 থেকে আমরা
মিনিমাম 300 বা 500-তে রূপান্তর করব। এটি কি করা সম্ভব কিনা? কারণ আমি যখন এই আহ, দ্বিতীয় সংস্করণ করেছি এই গ্রন্থটি, তো দ্বিতীয় সংস্করণ করেছি হচ্ছে 1 বৈশাখ 1423। তো 23 থেকে 7 আর 2 9 বছর। তো আজ এই 9 বছরে এসে আমি আরো 200 হাত নিশ্চিতের সঙ্গে যুক্ত করতে পারবো, এটি আমার বিশ্বাস। তা না হলে আমি বইটি রচনা করেছি 1417 সালে। 6 বছরে এসে প্রথম এডিশন শেষ হয়। তো শেষ হয়ে যাওয়ার পরে তখন দ্বিতীয় সংস্করণ যখন করি, তখন কিছু কারেকশন করে আমি 2টি না 3টি অধ্যায় নতুন করে যুক্ত করি। তো এই যে যুক্ত করতে যদি পেরে থাকি, তাহলে আপনাদের এই যে 200 প্রকারের হাত রয়েছে, এই 200 থেকে আমরা 500 প্রকারের হাতে রূপান্তর করতে পারবো কিনা, বা 200 থেকে 250 হুম। 50তম যেতে পারবো কিনা। কারণ হচ্ছে এটি কিন্তু গবেষণা। আপনারা যে লিখেছেন, এত সুন্দর সুন্দর লিখেছেন, তো এই যে লিখেছেন, এই লেখার অর্থটা কি? আমরা লেখার অভ্যাস তৈরি করব, এবং ওই যে একটি প্যারা করতে হবে, সেই লেখার মধ্যে যেন একই শব্দ বারবার না আসে। আমি বললাম তো 7জনের লেখা আমি পড়েছি। তো 7জনের লেখার ভিতরে একজন ব্যক্তির মাত্র পেয়েছি যে একই লেখা দ্বিতীয়বার আসছে, বাকি জনের মধ্যে তো আসেনি। তাহলে এই যে সুন্দর যে গবেষণা করলেন, এই সুন্দর গবেষণা, এই হাতে এইগুলো দেখে এর থেকে নতুন নতুন কত রকমের জীবনে ঘটছে, সেগুলো কল্পনা করে হাত আঁকতে হবে, একে একে এটি তৈরি করতে হবে। কিন্তু আমরা কি শিখাবো? এটি তো আমরা ঘরে বসেই শিখবো, এটি তো আর ক্লাসে শেখানো সম্ভব নয়। কিন্তু আপনারা একটু ভেবে দেখুন যে অনেকের হাত আসে, হাতে টোটালে কোনো রেখা নেই। কেউ যদি দেখে থাকেন, তাহলে বলবেন নিশ্চয়ই চোখে পড়ার কথা যে কোনো রেখা নেই। স্যার দেখছি, একদমই স্যার হ্যাঁ, রেখাই নেই, এরকম অবস্থা। রেখাই নেই, শূন্য, একেবারে সমান হাত। সেই সকল হাত কিভাবে দেখব? এমনকি ওই সকল হাতগুলো দেখা যাবে, বেশিরভাগ আবুল হোসেন সাহেব বলতে পারবেন যেহেতু দেখেছেন, ওই হাতগুলো দেখবেন সবসময় একটু মোটা হয়, ওই হাতগুলো শক্ত হয়, ওই হাতগুলো রক্ত দেখা ওদের যাচ্ছে চামড়াই চওড়া মোটা হাত স্যার। হয়। হ্যাঁ, জি। পুরুত্বে মোটা হয়। ওই হাতগুলো সবসময়ের জন্য একটু জি। চওড়া হয়, মানে চওড়ার দিকে বেশি থাকে। এবং কর্মীর তারপরে হাত ওই দেখা যাচ্ছে হাতগুলো, তারা হার্ড হুম ওয়ার্ক করে। হুম হুম হ্যাঁ, রাইট, জি স্যার। টোটালে রেখা নেই, হার্ডওয়ার্ক করে না, আবারও তাদেরও ওই একই ধরনের হাত রয়েছে, জি দেখেছি, রেখাই নেই। দেখেছি স্যার। তো সেগুলো আমরা কেমনে বিচার করব বা কিভাবে বিচার করব? এইগুলো আমাদের অনুধাবন করতে হবে। যদি আমরা বলি যে এখানে যত প্রকারের হাত রয়েছে, এই হাত থেকে আমরা নতুন হাত কিছু তৈরি করব, তাহলে তৈরি করতে যদি আমরা পারি, তাহলে কিন্তু পুরাতনগুলো অবশ্যই মনে পড়বে। এটা হচ্ছে আমার কথা, যে আমি পুরাতন যেগুলো পড়ে আসছি, ওইগুলোর ধারাবাহিকতা নিয়ে তারপরে কিন্তু নতুন কিছু তৈরি হয়। যেমন একটি হাত এখানে বলুন, তারপরে আমি পরের অপশনে যাচ্ছি। আপনাদের সবার কাছে যদি বই থাকে, না হলে আমি এখান থেকে ছবি তুলে একটি পাঠাই, স্যার আছে যদি বই না আপনি থেকে থাকে। হ্যাঁ, সবার কাছে আছে স্যার। কত? আচ্ছা, যদি থেকে থাকে তাহলে আচ্ছা, একটি, না একটু ছবি তুলে দেন স্যার। আচ্ছা তা দিই। তার কত কত পৃষ্ঠা? আচ্ছা, 218, 19 একসঙ্গে তুলে দিই, নাকি একেবারে লাস্টের দিকটা দেবো? 218 একেবারে 19 লাস্টের দিক। স্যার 23 24 দেন স্যার একবার। 122, 23 না 24 তো নেই, 24 24 তো আছে নেই। দুটো, ওই 23 আলাদা পেজে, তাহলে দুই হ্যাঁ পেজ আলাদা দেওয়া লাগবে। আর এমনি একবারে আমি 2022, 23 দুটো দেওয়া যাচ্ছে। একটু দেখেন যে আপনারা তৈরি করতে পারবেন, আপনাদের ভিতরে সেই শক্তি রয়েছে আমি মনে করি, এবং এইটা তৈরি হতে হবে, না হলে কিন্তু পামিস্ট্রির যে পরিপূর্ণতা, এইটা কিন্তু আসবে না, কোনো ক্রমেই আসবে না। এটা সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে পামিস্ট্রি। আর এটি শেখানো সম্ভব খুব কম, পাশে বসে বসে শিখতে হবে তাহলে। আর না হলে শুধু পামিস্ট্রির উপরে আমাদের 1 বছরের একটি কোর্স দিতে হবে, কিন্তু সেটি আমাদের ধৈর্য কুলাবে না, আমরা অত সময় ধরে আমরা শিখবো না, এমনকি আমাদের ওই সময় নেই। তো আমাদের দ্রুত পেশা জীবনে যেতে হবে, এটি অনেক ব্যাপার রয়েছে। একটু দেখেন,
একটা একটা করে আমরা ধরি, সবগুলো একটু আলোচনা করে যে আমি কিভাবে তৈরি করতে হবে এটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। পুরোটা একই সঙ্গে পড়ার দরকার নেই, যে কোনো একটা আগে আমরা পড়ি, তারপরে পরেরটায় যাবো। পুরোটা যদি একসঙ্গে পড়ি তাহলে কিন্তু আবার গুলিয়ে যাবে। এটা একটা বিশেষ ব্যাপার রয়েছে, আমি কেন বলতেছি এটা আগে একটু বুঝতে হবে। স্যার ওইটা ধরেন স্যার, যে শিশুকালে পিতা মাতা ও যৌবনে স্ত্রী সন্তান হারা। কোনটা? 23 নম্বর পৃষ্ঠা, 223-এ, হ্যাঁ, দুই 2 নম্বর হাতটা। শিশুকালে পিতামাতা, যৌবনে স্ত্রী হারা, সন্তান হারা, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ যাই, স্যার। সমস্যা কি? যাই, একটাই গেলে হলো আমাদের। আহ, কিভাবে নতুন তৈরি করব তার একটি আমরা তৈরি করে দেখাই। তাহলে বলা হয়েছে শিশুকালে পিতা মাতা মারা যাবে, আর যৌবনকালে স্ত্রী বা সন্তান হারাবে। তাহলে এটা তো এটা কি বইয়ের কোনো পৃষ্ঠে আছে? বইয়ের কোনো পৃষ্ঠায় আছে? হ্যাঁ, হ্যাঁ বইয়ের হ্যাঁ মধ্যে আছে। এটা 222, 223 নাম্বার 123 পৃষ্ঠা। পৃষ্ঠা। 223। 223 আপনার কাছে বই কোনটা আছে বন্ধু, আগে দেখেন। তখন দা এই নতুন বইটা বই দেখেন, আছে। এই বইটা এই তো তখন দা আছে, 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 বইটা আছে। এটা হ্যাঁ, হ্যাঁ, 223 পৃষ্ঠা হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ। 223 পৃষ্ঠায় 331 নম্বর হাত। 223 পৃষ্ঠা আছে, হ্যাঁ, শিশুকালে পিতা মাতা যৌবনে স্ত্রী সন্তান হারা। এই বইটা যখন এই কভার হয় তখন ওই বইটার কভার হচ্ছে, দেখেন একটি, এই যে কভারের উপরে যে হাতটি, স্যার এই হাতটা তো দেখলাম, বানর সদৃশ্য হাত নিয়ে এটা। কেমন লোকের হাত হতে পারে এই এটা হাত? তো এটা তো স্যার সাধারণ হাতের মধ্যে পড়বো, মানে শর্ট বেটে বানর বানর সদৃশ্য হাত, পাশবিক হাত হবে এটা স্যার, না? ও, হুম? এই হাতটি হচ্ছে একটি শিশুর হাত, একেবারে শিশু, মানে তখন মনে হয় বয়স 1 বছর হয়নি, এরকম ওরে সময়। বাবা, ওরে বাবা। এই হাতটি 1 বছর বয়স হয়নি। হাত স্ক্যানারের পরে তখন তো আর এই মানে মোবাইল ছিল না, মোবাইলে ছবি তুলে নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। কারণ 2013 সালে মোবাইলের ছবি তোলা হাত এটি নয়, বা ওই মোবাইল আমার ছিল না 1417 সালে, মানে 13 অব্দি 15 বছর আগে, 14 বছর আগে ধরেন। কেননা এই 32 হচ্ছে সবেমাত্র শুরু হয়েছে। তখন মোবাইলে ছবি তোলার সুযোগ ছিল না, স্ক্যানারে স্ক্যান করা। তো শিশুটি এত ছোট যে তার হাতের ছবিটি যখন স্ক্যান করতে যাওয়া হয়, সে তো স্ক্যানারে পরে চেপে ধরে রাখেছে, তার হাত তো আর ওখানে ধরে রাখা সম্ভব হয়নি। চেপে ধরে তারপরে ওই ঢাকনা চেপে ধরে তারপরে ছবি মানে স্ক্যান করা হয়েছে। সেই স্ক্যানের সেই ছবিটাই কিন্তু বসানো হয়েছে। হাতের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে হাতটি চেপে ধরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে স্ক্যানারের পরে চেপে ধরা। আর এখনকার যুগে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবি তুললে একেবারে 3D ছবিটা আসতো, কিন্তু এটা কিন্তু 3D ছবি নয়, এটি বুঝতে হবে। তাহলে যদি আমরা বুঝি, তাহলে যে শিশুকালে পিতামাতা, যৌবনে স্ত্রী এবং সন্তান হারা, এইবার যৌবনে স্ত্রী হারা, যৌবনে স্বামী হারার ব্যাপার উল্টে আসতে পারে। জি স্যার। স্ত্রী যেহেতু হারা হয়েছে, এখানে স্বামী হারার আচ্ছা। কথা তো লেখা হয়নি। আবার সন্তান পুত্র সন্তান না কন্যা সন্তান হারাবে, সেটি কিন্তু আলাদা বলা হয়নি। তাহলে দেখুন এখান থেকে হাত কিন্তু আমরা কয়টা বানাতে পারি।
শিশুকালে পিতা মারা যাবে না মাতা মারা যাবে, দুজনেই কি মারা যাবে? যদি এখানে লেখা রয়েছে কিন্তু পিতা মাতা, অর্থাৎ তাহলে দুজন। এইবার যৌবনে স্ত্রী এবং সন্তান হারা, তাহলে স্ত্রী মারা যাবে, স্বামী মারা গেলে আরেকটি হাত হবে। এবার সন্তান হারা মানে কন্যা সন্তান না পুত্র সন্তান, অর্থাৎ এই একটি টপিকস দিয়ে তিনটি হাত কিন্তু আবার তৈরি করা যাচ্ছে, আমরা তিনটি পারতেছি। যদি এটাকে আবার আলাদা করি যে শিশুকালে পিতা মারা যাবে আর শিশুকালে মাতা মারা যাবে, এটিকে আলাদা করলে আবার চারটি হাত হয়ে যাচ্ছে, তাহলে আমরা তৈরি করতে পারি। তো তৈরি কিভাবে করব? এখানে রয়েছে কি দেখবেন, অনেক গ্রন্থকারের হাতের 1000 পৃষ্ঠার গ্রন্থও পাবেন, কিন্তু মুশকিলটা হচ্ছে যে কত কঠিন, প্রথম অংশে কি পড়ে আসছেন, পরে যে সেটি বোঝা বড় কঠিন। তো এই বোঝা যখন কঠিন মনে করলাম যে এটাই আসলে বোঝা যাচ্ছে না, তখন এর সংক্ষিপ্ত দরকার। তো সংক্ষিপ্তর জন্য হচ্ছে আমার এটি করা। তো অনেক গ্রন্থকারের গ্রন্থের সঙ্গে মিলবে না যদিও। তো দেখেন এখানে কতে লিখেছে কি, রবি রেখায় জব কি ক্রস বা যে কোনো অশুভ চিহ্ন থাকতে পারে। তাহলে রবি রেখার উপরে ক্রস থাকুক, তিল থাকুক, জব থাকুক, বিন্দু থাকুক, ভাঙা থাকুক, এগুলো সবই তো রবির অশুভত্ব। তাহলে আমরা ধরে নিতে পারি যে রবির অশুভত্ব রয়েছে। তাহলে রবির অশুভত্ব রয়েছে, তাহলে রবির অশুভত্বে আমরা কি কি শিখেছি, যে রবি অশুভ থাকলে সন্তান। তার পিতা শরীর খারাপ হতে পারে, পিতৃকারক। চন্দ্র অশুভ থাকলে কি শিখেছি, যে তার মায়ের অসুস্থতা মাতৃহানির কারক হতে পারে। তাহলে এখানে চন্দ্রের কথা কিন্তু লেখা নেই, আছে কিনা দেখি পরে যাই। খতে লেখা আছে চন্দ্রক্ষেত্র নিচু বহু অসংলগ্ন কাটাকাটি রেখা থাকলে, তাহলে পিতামাতা দুজনকে যুক্ত করা হয়েছে। এইবার ভাগ্যরেখা শিরোরেখায় থেমে যাবে। একটু আজানের জন্য বিরতি থাকবে। স্যার এটা ক্লাস নং 6 হবে, 5 না। না, পাশেই হবে। 5 নেই স্যার, 5 তো আগে দিয়ে দিলেন।
পাস পাঁচ হচ্ছে ক্লাস নাম। প্রাথমিক শিক্ষার পাস হয়েছে, প্রাথমিক ব্যাচের পাস হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। হুম, তাহলে আমরা আসি। গতে রয়েছে দেখুন, ভাগ্যরেখা শিরোরেখায় গিয়ে থামে, থামের পরে একটি কমা আছে। অনেক সময় ভাগ্যরেখা থাকে না, কিন্তু ছবিতে তো ভাগ্যরেখা উপরে উঠিয়ে দেওয়া রয়েছে, তাহলে কি হলো? তারপরে আছে দেখেন, শিরোরেখা চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়ে। ওটা শিরোরেখা কিন্তু চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়েনি, দেখেছেন? পড়েনি, তাহলে মেলেনি কিন্তু। তারপরে শেষাংশে তারকা চিহ্ন, সেটি কিন্তু নেই, মেলেনি। এই নিচের হাতটা তো স্যার মিলে, নিচের হাতটা দেখেন, মেলেনি। নিচের হাতটা মিলে তো। তারপরে হচ্ছে শুক্রের ক্ষেত্রে জাল, তিল, ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকলে মেলেনি, দেখেন। স্যার 132 নম্বর চিত্র, 332 নম্বর চিত্রটা স্যার, 332, এটা মিলে। এই তো ধরে ফেলেছেন, তাহলে আপনারাই তৈরি করতে পারবেন। এই রাইটারের ভুল, মানে আমার ভুল হচ্ছে, একটি করে হাত পিছিয়ে আসছে 18তম অধ্যায় থেকে। 18, 19, 20তম অধ্যায়ে নাকি 20 আছে নাকি, না 19 আছে, 17, 18, 19, অথবা 18, 19, 20, ঊনবিংশ, হ্যাঁ 19 অধ্যায়। এই লাস্টের দুটি অধ্যায় একটি করে হাত পিছিয়ে গেছে। এটি যদি আপনারা ধরতে পেরে থাকেন, তাহলে তৈরি করতে আপনারা পারবেন। নীরজ বাবু, কি তৈরি করতে পারবেন? স্যার নেটের কারণে শোনা যায়নি স্যার, আমি শুনতে পারিনি কি বলছেন। ও, জয়ন্ত বাবু, স্যার সবচেয়ে কি বড়, বলছেন আবার একটু বলেন। যিনি ধরতে হ্যাঁ স্যার। পারবেন, মানে 331 নম্বরে যে চিত্রটি আছে, ওই চিত্রটি যাবে 330 নম্বরে, 330টা হুম। যাবে 200, ওই 329 নম্বরে, এবং এই 331-এ আসবে 332 নাম্বার চিত্র। জি একটি স্যার। করে চিত্র পিছিয়ে আছে, এই জন্য বইটি বিক্রি হচ্ছে না। স্যার ওটা আমি আগে দেখেছি স্যার, ওটা আমি আগে শুনছেন? দেখেছি, একটু হাত মিলিয়ে। যদি আগে দেখে থাকেন, তাহলে এখনো পর্যন্ত কেউ বলেননি, বই দিয়েছি আপনাদের প্রায় 2 বছর আগে। কিন্তু বই স্যার যখন বইটা আমার কাছে আসেন নাই, বইটা আমার প্রিন্ট কাছে আসেন হয়ে, নাই বাড়িতে। দেখুন, প্রিন্ট হয়ে বাইন্ডিং হয়ে আজ কত বছর চলছে বললাম? 1423, 7 আর 2, 9 বছর ধরে চলছে। রাইটারের কাছে কিন্তু এখনো চিঠি আসেনি, যে এখানে চিঠি লেখার কথা বলা হয়েছে, ত্রুটি বিচ্যুতি ধরে দেওয়ার কথা পাঠকদের উপর অর্পণ করা হয়েছে, কিন্তু আসেনি। অর্থাৎ আমরা বই পড়ে ওই যে ধরবো, চিত্র দেখে যে ধরবো, সেটি ধরতে গেলে আমাদের যে দরকার, যে মস্তিষ্ক খাটানোর দরকার, সেটি আমরা খাটাই না। তার জন্য পামিস্ট্রি কঠিন মনে করি। তো যদি আমরা 332 নাম্বার চিত্রটাকে 331-এর জায়গায় আনি, তাহলে এটি হুবহু মিল রয়েছে। তাহলে এটি গ্রন্থকারের ভুল। সকল ছবিগুলোকে আগে নিতে হবে, তাহলে বই এতদিন ধরে পড়েছি আমরা কিন্তু বুঝিনি, আজকে ধরিয়ে দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম। তাহলে যদি এটি হয়, তাহলে কি রয়েছে, আবার আমরা গোড়ায় যাই। রবি রেখায় জব, তিল, ক্রস, অশুভ চিহ্ন, দেখেন ক্রসও দেওয়া আছে, তিল দেওয়া আছে, জি এবং স্যার। জব চিহ্নও দেওয়া আছে। জবটা, তখনকার কম্পিউটার ম্যান জব যে লম্বা দিতে হবে, লম্বা দিতে পারতো না, যেখানে বলতাম যে জব মানে এইরকম, অমুক জায়গায় বসিয়ে দাও, বসিয়ে দাও। মানে পামিস্ট্রির বই যখন করতে হতো, আমাদের দেশে কম্পিউটার ম্যানরা না পারার কারণে পাশে আমার দ্বারা সব সময় বসে থাকা সম্ভব হতো না, তাই বুঝিয়ে দিলে জবটি দেখেন আড়াআড়ি বসিয়ে দিয়েছে।
এটি করা সম্ভব হয়নি, তাহলে এটি একটি ভুল, এগুলো ধরতে হবে। তারপরে চন্দ্রক্ষেত্র নিচু, চন্দ্রক্ষেত্র নিচু কিভাবে বুঝবো? এখানে হচ্ছে ওই যার হাতের এখানেই তার হাত, একটু আলোচনা করে যাই ওখানে, তারপরে আবার এখানে যাবো। যে আমি বলেছি যে পেশাগত জীবনে দেখবেন অনেকের হাত পাবেন, হাতে ইভেন কি আয়ু রেখা পর্যন্ত নেই, শিরোরেখা নেই, হৃদয় রেখা নেই, ইভেন ভাগ্য রেখা তো প্রশ্নই আসে না, কোনো রেখা নেই। হাতটি শক্ত, পুরু এবং মাংস। তখন কি করবো? তাহলে ক্ষেত্র উঁচু নিচু বোঝা কিন্তু যায়, যে আমরা এমনি ধরলেই হাত উঁচু নিচু বুঝি, হুম কিন্তু বুঝি না। বুঝি, কিন্তু আমি বলবো বুঝি না। কোথায় বুঝি না? যেমন এবার বলি, আপনারা অনেক মেয়েদের হাত দেখেছেন, যে মেয়েদের হাতে বেশিরভাগ দেখা যায়। অনেক জায়গায় দেখবেন আমরা যেমন ব্লাড নেই না, কারো ব্লাড পরীক্ষা করার জন্য ব্লাড নেই, নেই তো, এটা তো শিরা জি থেকে জি নিই। জি স্যার। তখন কি করি? এখান থেকে নেই। হুম, এখান থেকে যদি শিরা না পাই, তাহলে হাতের এখান থেকে নেই, জি ক্যানেল করাই। যদি জি তাও না পাওয়া যায়, তখন মুট করে এখান থেকে এখান নেই, থেকে হুম নেওয়া হয়। নেই না? হুম, জি মানে জি যেখানে স্যার। শিরা পাওয়া যাবে সেখান থেকেই নেই। তো হাতের তালুতে শিরা ভেসে থাকে, কিন্তু শিরা ভাসে না, নীল নীল রেখাগুলো থাকে, জি নীলসে দেখায়। ওখানে যদি সিরিঞ্জ দিয়ে আস্তে আস্তে টুকানো হয়, তাহলে কি আমরা শিরা পাবো? সেটি কি ক্লায়েন্টের হাতে সিরিঞ্জ দিয়ে টুকায় রক্ত টেনে দেখতে পারবো যে এটা শিরা নাকি? পারবো না। জি কিন্তু স্যার, পারবো না। ওই জায়গাটি দেখবেন কোনো কোনো হাতে কোনো জায়গা ওইরকম নীল নীল থাকে, নীলসে আভাযুক্ত থাকে, জি থাকে অনেকের থাকে হাতে। থাকে স্যার। থাকে। যখন থাকে, তখন ওই জায়গাটিকে আমরা যদি এভাবে টান দেই, প্রত্যেক হাতের যেমন কৌণিক, একটি কৌণিক বিচারের একটি সূত্র আপনাদের মানে সিলেবাসে রাখা হয়েছে, হাতের রেখার কৌণিক বিচার বা ছকের কৌণিক বিচার। কৌণিক মানে কি? কোণ। প্রত্যেকটা ক্ষেত্রকে চিমটি দেওয়ার মতো চাপ দেওয়া যায়, যদিও আঙ্গুল ধরে চাপ দিয়ে দেখানো যাচ্ছে না, এভাবে চাপ দেওয়া শিখেছি আমরা, এভাবে চাপ দেওয়া পর্যন্ত শিখেছি, আবার এভাবে চাপ দেওয়া শিখেছি, এভাবে চাপ দেওয়া শিখেছি, এভাবে বারবার মুট করা আমরা শিখিয়েছি, ঠিক আছে। কিন্তু এটি কিন্তু শিখাইনি। তো যখন আমরা সেই ক্ষেত্রটাকে কোনাকুনি চাপ দেব, এভাবে চাপ দেব, এভাবে চাপ দিব, মানে চতুর্দিকে চাপ দেব, চাপ দিয়ে দেখব কোন সাইডটা ভাসে। মানে পুরো ক্ষেত্রটার কিন্তু ব্যাসার্ধটা সমানভাবে নিতে হবে, যে দূরত্বটা। ধরেন এই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, যতটুকু জায়গা নিয়ে রয়েছে, ধরার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে চাপটা ভিতরের দিকে এসে যেন না দিই, এভাবে ধরে এই, মানে ফোড়া পেকে গেছে, আপনি টিপ দিয়ে বের করবেন, ফোড়ার গোড়ায় টিপ দেবেন নাকি ফোড়ার আগায় টিপ দেবেন? গোড়ায়। এই, তাহলে দাগটা সীমান্ত বরাবর চাপটা দিতে হবে। সীমান্ত বরাবর আঙ্গুল দুটোকে চাপ দিন, চাপ দিয়ে এভাবে প্রত্যেকে একটু চাপ দিন, দেখেন তো যে দুই মাথা সমান ফলে কিনা, দুই সাইড সমান ফলে কিনা। হুম, দুই সাইড তো সমান ফুলে না স্যার। কেন এক হলে না? সাইড, এক সাইড বেশি এক সাইড কম। কেন এক সাইড বেশি এক সাইড কম? এখানে তাইলে যে আরেকটি সাইড। তত্ত্ব কথা রয়েছে। একটি হ্যাঁ তত্ত্ব স্যার। কথা কি? তত্ত্ব কথা হচ্ছে, আমরা মুরগির মাংস খাই, অনেকে লেগ পিস পছন্দ করে, অনেকে ডানার পিস পছন্দ করে, অনেকে দাড়ার পিস পছন্দ করে, সব জায়গায় তো মাংস। কিন্তু লেগ পিসের মাংস, যে থাইয়ের যে মাংসটা, ওইটা খুব কঠোর, মানে শক্ত, মাংসটা টাইট। তাহলে ওই গ্রহের ক্ষেত্র চাপ দিলে যে জায়গার মাংসটা টাইট সেই জায়গা উঁচু হবে না, রাইট স্যার। যে জায়গার মাংস নরম সেই জায়গায় বেশি উঁচু হবে। তাহলে যখনই আমরা চাপ দিয়ে দেখব যে, আবার এখানে বুঝতে হবে যে সেই নরম জায়গা তো বেশি উঁচু হবে, আবার নরম জায়গা চেপটেও যাবে, মানে চিকুন হবে, চিকুন হয়ে যাবে, চাপ দিলে চিকুন হয়ে যাবে। কিন্তু চিকুন জি হচ্ছে, ফোড়া যখন পাকছে তখন চাপ দিলে কি একবারে চিকুন হয়? হয় না। হয় না। ওর ভিতরে শক্ত থাকে, পুষ্টুক বের হয়, শক্ত থাকে, উপরের চামড়া কুচলে যায়। যদি কুচলে যায়, এই কুচলে যাওয়াটাও নোট করতে হবে, যে চাপ দিলে যে কুচলে যে যে ভাঁজগুলো হচ্ছে, ওটিকে রেখা কল্পনা করুন।
যে লেখার সাইড কল উঁচু হয়, সাধারণভাবে যে সাইডটি উঁচু হয় সেই সাইডটিকে উঁচু ধরুন, যে সাইডটি নিচু হয় সেই সাইডটিকে নিচু ধরুন। এইবার চন্দ্রের ক্ষেত্র নিচু মানে বহির্দেশ নিচু হতে হবে, ভিতর দেশ নিচু হলে হবে না। হুম। তাহলে কিন্তু আমার হস্তরেখা শেখা হয়নি। তাহলে চন্দ্রের ক্ষেত্রে আমরা চাপ দেই এই বহির্দেশ নিচু হচ্ছে না ভিতর দেশ নিচু হচ্ছে, এইটা বুঝতে হবে। প্রথম যে বাইরের অংশ না ভিতরের অংশ কোনটা নিচু হচ্ছে। চন্দ্রক্ষেত্র নিচু মানে বহির্দেশ নিচু, ভিতর দেশ নিচু নয়। ভিতর দেশ তো হাতের তালুতে নিচু, যার হাতে রেখা নেই তা তো তালু নিচু, প্রত্যেকেরই তো তালু নিচু। তালু তো আর কারো চন্দ্র শুক্রের ক্ষেত্র থেকে উঁচু হতে পারে না, হবে না। হইলে তো সে কোনো দ্রব্য ধরতে পারবে না, আবার তার হাতটা ভাঁজ হবে না, হবে। স্যার চন্দ্র তো উঁচু নিচু এমনিতে বোঝা যায় স্যার, ধরার তো এমনি বোঝা প্রয়োজন যায়, নেই। কিন্তু কোন সাইড, আপনার কোন সাইডকে বুঝতে হবে। যখন বহির্দেশ যে হাতের নিচু থাকবে সেটি কিন্তু নিচু। এটার লেখক কখনো এটি তো ভাষায় প্রয়োগ করতে পারবে না, কিভাবে করবে? তাহলে বই হয়ে যাবে 3000 পেজ 5000 পেজ, দেখবে। আমি যেভাবে বলছি এভাবে যদি ব্যাখ্যা দিয়ে মানে পাঠকদের বোঝাতে হয় তাহলে ওই 2-4000 পেজের কাজ না। 1000 পেজের হস্তরেখার বই তো আছে, আপনারা তো অনেকেই হয়তো কিনেছেন, কিন্তু তাতেও কিন্তু নেই। তো তখন চন্দ্রের ক্ষেত্রটি নিচু, তাহলে নিচু বুঝতে হবে। আবার দেখতে হবে ওই একই দূরত্ব আমরা যদি উপরে নিচে যে দূরত্ব নিব সেই মাঝখানের অংশটি ধরে নিন আমরা 1 ইঞ্চি জায়গা নিয়েছি, হাত বড় ছোট অনুযায়ী জায়গা নেব। তাহলে যদি জায়গাটি বড় হয় তখন আমরা চৌকো ঠিক 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এর এই সাইড দিয়ে আবার চাপ দেব। তখন কিন্তু বুঝতে পারবো মঙ্গলের ক্ষেত্রের দিকে নিচু নাকি চন্দ্রের নিচের অংশ নিচু। কারো কারো আছে দেখেন মণিবন্ধের দিকে নিচু, আর ওকে কারো স্যার, আছে ঠিক আছে। মঙ্গলের ক্ষেত্রের দিকে নিচু। সবার মঙ্গলের ক্ষেত্রে নিচু এ কথা বললে আর আমি কোনো পামিস্ট জানি এটি বলবো না। আমার স্যার স্যার, চন্দ্রক্ষেত্রের দিকে নিচু। আর আমার স্যার মঙ্গলের মণিবন্ধের ক্ষেত্রে দিকে আমার নিচ্ছি। আমার এই দেখেন। আমারই স্যার চন্দ্রক্ষেত্রের দিকে নিচু। হুম। তাহলে যদি ওই যে কথা বললাম সবার যদি মঙ্গলের ক্ষেত্রের দিকে নিচু থাকে তাহলে আমি পামিস্ট না, আমি কিছু শিখিনি। অবশ্যই মানুষের মণিবন্ধনের দিকেও নিচু থাকে। তাহলে চন্দ্রের ক্ষেত্রটি নিচু আমরা বিচার করলাম। এবার যদি মণিবন্ধের দিকে নিচু থাকে বা বহির দিকে দিকে যদি নিচু থাকে তাহলে কি হবে? স্যার আমার এখানে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে স্যার। হ্যাঁ বলেন। এখন যেহেতু আমরা এই জায়গাটাকে দুইটা পার্ট করে, একটা অংশ চন্দ্রের ক্ষেত্র ধরতেছি, একটা মঙ্গলের ক্ষেত্র ধরতেছি। হুম 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 এখন চন্দ্রের ক্ষেত্র ঢালু, বিশেষ করে আমি যদি আমার হাতটা দেখি স্যার, আমার নিচু হচ্ছে মণিবন্ধন থেকে একদম কোনাকুনি সাইডটাতে, হুম হুম একদম কর্নারে চন্দ্রের ক্ষেত্র ঢালু। হুম হুম এখন চন্দ্রের ক্ষেত্রটা যখন মঙ্গলের ক্ষেত্রের দিকে ঢালু হবে স্যার, তো হুম। সেইখানে কি মঙ্গলের ইফেক্ট আসবে না? মানে আমার কাছে এতদিন ধারণা ছিল সেটা এফেক্টটা মঙ্গলের ক্ষেত্রে নিচে হতে পারে। এফেক্টটা বাবু হচ্ছে পরে আমরা ঠিক এভাবে একটি দাগ দেব ক্ষেত্রটার মাঝখানে। সবচেয়ে সহজ পথ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে এভাবে একটি যোগ চিহ্ন আঁকবো। তাহলে কি হবে, আমরা এই চৌকো দেওয়া অপেক্ষায় এভাবে চাপ দিলে আমরা ঠিক বুঝতে পারবো, এভাবেও একই জায়গায় চাপ দিলে আমরা বুঝতে পারবো। কেন্দ্রটা যদি ঠিক করতে পারি তাহলে আমরা দূরত্বটা ঠিক জি। করতে পারবো না? হ্যাঁ স্যার, জি পারবো। খুব সূক্ষ্মভাবে একটু সময় নিয়ে বুঝুন, মাত্র 2টি ক্লাস তো, মাত্র 2টি ক্লাস যেহেতু পামিস্ট্রি রাখা হয়েছে আপনাদের সিলেবাসে, একটু সূক্ষ্মভাবে বুঝুন, আপনারা দেখবেন পামিস্ট্রি বই প্রত্যেকে লিখতে পারবেন, প্রত্যেকেই, যদি এই অনুধাবনটা করেন। তো চাপ দেওয়ার পরে আমাদের কোন দিকে নিচু, তাহলে এখানে কিন্তু বলা হয়েছে চন্দ্রের ক্ষেত্র নিচু, বহু অসংলগ্ন কাটাকাটি রেখা রয়েছে। তাহলে এইবার কাটাকাটি রেখা যদি বহির দিকে থাকে, মিডিলে থাকে, ভিতর দিকে থাকে, নিম্ন দিকে মানে মণিবন্ধের দিকে থাকে, যদি মঙ্গলের দিকে থাকে, নিশ্চয়ই মাঝখানে থাকবে না, বা সবার না, মাঝখানে থাকবে না, হয়তো মাঝখানে কারো থাকবে। আছে, কারো বাইরের দিকে আছে, কারো ভিতরের দিকে আছে, কারো মঙ্গলের দিকে আছে, কারো মণিবন্ধের দিকে আছে। এটা কিন্তু হবেই। তাহলে এটি দিয়ে 4 প্রকারের আপনারা 4টি হাত কিন্তু তৈরি করতে পারবেন যদি মণিবন্ধের দিকে থাকে। মণিবন্ধ কি বলে?
মণিবন্ধের দিকে প্রথম বলে আসি। মণিবন্ধ সবসময় বলে একটি দৃঢ় বন্ধন। তো মণিবন্ধ রেখা যদি সুন্দর থাকে, তাহলে প্রথম রেখাকে আমরা 25 বছর ধরি, পরের রেখাকে 50 বছর ধরি, পরের রেখাকে 75 বছর ধরি। এটা মণিবন্ধের রেখার একটি বিচার রয়েছে, আগে পড়ে নিবে। তো পড়ে নিলে আমরা মণিবন্ধ বুঝতেছি। মণিবন্ধের মাঝখানের যে গ্যাপটা, ওই গ্যাপটাকেও কিন্তু 25 বছর, মানে কয়টা ভাঁজ পড়ে এই, তো এক একটা ভাঁজকে 25 বছর করে কল্পনা করা হয়। পামিস্টরা তাই করেছেন। তাহলে ওই ভাঁজের দিকে বন্ধন, মানে বন্ধনের দিকে ধাবিত হচ্ছে। তাহলে সেই ব্যক্তির কেন ওই চিরস্থায়ী পিতামাতার বিচ্ছেদ ঘটবে? নিবিড় বন্ধন কেন নেই? অকালে কেন তার বন্ধন হারাচ্ছে? এটা বুঝতে হবে। তাহলে কি হচ্ছে? ওই যে শত্রুরা মেরে ফেলে, তার জন্য পিতাকে হারায়, বন্ধন জোর করে ছিন্ন করা হচ্ছে। খুব নিগুড় ভাবে বুঝুন, জোর করে ছিন্ন করা হচ্ছে। আমার কিন্তু হাতের কেশ জেগে উঠছে। মানে কাউকে মেরে ফেলা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে নিয়ে যে কোনো ভাবে হোক তার জীবন অবসান ঘটিয়ে তার বন্ধন ঘটানো হচ্ছে, বা শিরচ্ছেদ। ওই যে শিরচ্ছেদ, যে ফাঁসির কাস্টে মৃত্যু হয় কোন হাত, ওই হাতকে যদি এখানে নিয়ে আসা হয়, ফাঁসি তো আর নিশ্চয়ই পরিবারের লোকজন বলে না তুমি ফাঁসি দিয়ে দাও। শত দোষী আসামি হোক না কেন, যত বড় দোষী আসামি হোক, তার বাবা মা ভাই বোন কি চাইবে যে তাকে ফাঁসি দিয়ে দিন? যিনি ফাঁসির কাস্টে মৃত্যুবরণের হাত নিয়ে ব্যাখ্যা করেছেন, আমি আশা করেছিলাম এই ধরনের কথা আসুক, সে খাতাটি কিন্তু আমি পড়েছি, আসেনি। ধরেন এত ডিপে যে পারেননি আপনারা, তাই আসেনি, এটা ঠিক, এটা সাধারণভাবে আমরা মেনে নিয়েছি। তো তখন এটি কোনো ক্রমে সে স্বেচ্ছায় মৃত্যুবরণ বা দুর্ঘটনায় মৃত্যুবরণ নয়, ওটি জোরপূর্বক কারো দ্বারা ঘটানো মৃত্যু। যদি বহির্দেশে হয়, মানে বাইরের দিকে, তাহলে হবে যে দূর দেশে কোথাও গিয়ে বা দূরে কোথাও গিয়ে তার মৃত্যুবরণ হয়েছে, সেটি তার পরিবার থেকে ত্যাগ করেছে, আগে ত্যাগ হয়েছে। যেহেতু ওখানে কথা রয়েছে শিশুকালে পিতামাতা, যৌবনে স্ত্রী সন্তান হারা, তাহলে এমন হতে পারে না যে পিতা আর একটা বিবাহ করেছে, সেই বউ তাকে মেরে ফেলেছে, হতে পারে। বা মাতা আর একটি বিবাহ করেছে, সেই স্বামী তাকে মেরে ফেলেছে, হতে পারে। অর্থাৎ দূরে গিয়ে, অর্থাৎ পরিবার থেকে সে আগে বিচ্ছিন্ন হয়েছে, তারপরে তার জীবন অবসান ঘটেছে। যদি মঙ্গলের ক্ষেত্রে হয়, তাহলে দেখবেন আগুন, বিদ্যুৎ বা এই ধরনের কোনো বিশেষ দুর্ঘটনাজনিত কারণে মঙ্গলের কানেকশনে, নেগেটিভ কানেকশনে তার মৃত্যুটা ঘটিয়েছে। তার কারণে সে পিতৃশোক, মাতৃশোক বা সন্তান শোক পেয়েছে। যদি ভিতরের দিকে আসে, ভিতরের দিকে মানে শুক্রের দিকে, ওটা কিন্তু কেতুর দিকে হয় না কখনো, শুক্রের দিকে, তাহলে সে আত্মহত্যা করেছে, যে কোনো না কোনো ভাবে পারিবারিক অশান্তির কারণে সে সুইসাইড করেছে। শুক্রের এখান দিকে থেকে দেখা কিন্তু গেলে সুইসাইডের হাত বের করতে পারবো, ইলেকট্রিক শর্টে বা আগুনে পুড়ে মারা যাওয়া বের করতে পারবো, বাড়ির থেকে বাইরে চলে গেছে তা বের করতে পারবো। আবার দেখা যাচ্ছে সে তার পারিবারিক বন্ধন, ওই ফাঁসির কাস্টে মৃত্যুটাও কিন্তু আলাদা রূপ করে বের করতে পারবো। এইবার যদি বলি হাতের রেখার কৌণিক বিচার, ওই যে যোগ চিহ্নটা দিয়েছি, সবাই একটু নজর দিন, মাত্র 2টি ক্লাস, 6 ঘন্টা, এর বেশি না। তো এই যে যোগ চিহ্নটা দিয়েছি, এর কিন্তু কোনাকুনি রয়েছে। যখন এই কোনাকুনি কেতুর দিকে যাবে, তখন কিন্তু কেতু পাবে, যখন কোনাকুনি পাবে তখন মণিবন্ধও পাবে, আবার চন্দ্রের অংশেও পাবে। আবার যখন এই কোণায় যাবে, তখন মঙ্গলের অংশ থেকে বহিরে যাবে। আবার এখানে পুরো মণিবন্ধের একেবারে মাঝখান বরাবর কোনাকুনি আসবে, ভাবতে হবে। তো তখন কৌণিক ফল ওই অনুযায়ী নিতে হবে। আমরা না নেই ওটি, মাথায় বেশি চাপ পড়ে যাবে। আমরা যেহেতু রেখাহীন হাত দেখবো, তবে এখানে একটু গবেষণা এখানে থামিয়ে দিই। তারপরে দেখেন 3 নাম্বার, মানে গ, ভাগ্যরেখা শিরোরেখায় গিয়ে থেমে গেছে। মানে 332 নাম্বার ছবিটি দেখবেন, কিন্তু ভাগ্যরেখা দেখেন শিরোরেখার নিচে গিয়ে থামানোই আছে।
অনেক সময় ভাগ্যরেখা থাকে না, ওইটুক থাকতে পারে, আবার ভাগ্যরেখা নাও থাকতে পারে। ঘ গেল শিরোরেখা চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়ে। দেখেন শিরোরেখা ঘুরে এসে চন্দ্রের ক্ষেত্রে, চন্দ্র আর মঙ্গলে দেখানো হয়েছে, যদিও এটি চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়বে, পড়তে হবে, না হলে তো তার ইয়া, জীবনের। গয়ারটা একটু ব্যাখ্যা করলেন না? ভাগ্যরেখা শিরোরেখা থেমে গেছে অনেক। 332 নাম্বার চিত্র দেখতে বলেছি। ওটাই তো মানে ইয়া, এটা একটু বিস্তারিত বলতেছে আপনি। ভাগ্যরেখা উঠে গিয়ে শিরোরেখায় থেমে গেছে, হ্যাঁ অথবা হ্যাঁ, নিচের অংশ নেই, ভাগ্যরেখা নেই। এটার এটা আবার ফল বিস্তারিত, এটা তো এই, ফলাফল। এর আর বিস্তারিত ফলাফল তো পরে, ফলাফল তো আসতেছি, আগে তো পড়ে যাচ্ছি বোঝানোর জন্য। হ্যাঁ, এবং শিরোরেখা চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়ে, শিরোরেখার পরে তারকা চিহ্ন। দেখেন শিরোরেখায় তারকা চিহ্নটি যে পড়েছে উপরের দিকে মঙ্গলে, কিন্তু শিরোরেখার মাথায় লেখা আছে, আমি লিখে দিয়েছি শিরোরেখা চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়ে, শেষাংশে তারকা চিহ্ন থাকে। তার মানে কি, রেখার পরে তারকা চিহ্ন থাকার কথা, কিন্তু রেখার যিনি এই অগ্রভাগে থাকবে বইয়ের স্যার। হাত আঁকে এঁকেছেন, আরে বাবুল বাবু আপনি ঠান্ডা হয়ে আগে শোনেন, ওই পড়ার লাইনে লাইনে নজর দেন। তাহলে শেষাংশে তারকা চিহ্ন মানে ওই শিরোরেখার মাথায় গিয়ে তারকা চিহ্ন পড়ার কথা, কিন্তু আসলে যিনি হাত এঁকেছেন উনি কিন্তু আর এই জ্যোতিষ না, যে শিরোরেখার মাথায় গিয়ে তারকা চিহ্ন দিতে হবে এটি কিন্তু সে দিতে পারেনি। ওদিকে বই ফুরিয়ে গেছে, বই দ্রুত দিতে হবে, আর আমারও প্রুফ দেখে কিন্তু এটা কারেকশন করা হয়নি। তাহলে আমার বই কেন পড়বেন? এই ভুল কারেকশন করতে পারলে পড়বেন, না হলে এটা এমনি চাপা থেকে যাবে, নতুন অন্য রাইটারের বই কিনে পড়বেন। কিন্তু বই পড়ে বললাম তো, যদি আবিষ্কার না করতে পারেন নতুন কিছু, তাহলে পামিস্ট্রি শিখতে পারেন। এই জন্য কথা পরে আগে একটু শোনেন, তারপরে আপনাদের পরিপূর্ণ কথা বলতে দিচ্ছি। এইবার হচ্ছে শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন। শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন অঙ্কিত আছে, সেই জালের মধ্যে তিল দেওয়া আছে, সেখানে ত্রিভুজ চিহ্ন অঙ্কিত আছে, সেই জালের উপরে ত্রিভুজ চিহ্ন আছে। এইগুলো যদি অঙ্কিত থাকে তাহলে তাদের শিশুকালে পিতামাতা মারা যেতে পারে, যৌবনে স্ত্রী সন্তান হারা হতে পারে। এবার চন্দ্রের ক্ষেত্রে এতভাবে রবির ক্ষেত্রে দেখানো হয়েছে, অর্থাৎ সেই অর্থে শিশুকালে পিতামাতা দুজনকেই উল্লেখ করা হয়েছে। তাহলে এটি দুটি পার্ট করে নিতে পারি, শিশুকালে পিতা যখন দেখাবো তখন রবিকে দেখাবো, শিশুকালে মাতা যখন দেখাবো তখন চন্দ্রকে দেখাবো। তাহলে দুটি হাত হয়ে যাবে, হবে তো আবুল হোসেন সাহেব, দুটো টপিকস হয়ে যাবে। কিন্তু তার সাথে যৌবনের স্বামী স্ত্রী, তাহলে তার বিপরীত লিঙ্গ বন্ধু, তাহলে শুক্রকে আমরা দেখিয়েছি। তাহলে শুক্রকে যখন দেখিয়েছি, শুক্র আমাদের সুখ শান্তি সমৃদ্ধির কারক। শুধু শুক্র, সঙ্গে আর কে কেউ নেই? স্ত্রী। শুধু শুক্র দেখালে হয়ে যাবে? তখন আমরা চব্বিশ কি স্যার। তখন আমরা কি বিবেচনা করব এটি তখন বুঝতে তো হবে। স্যার স্ত্রীর ক্ষেত্রে তো চন্দ্রকে দেখতে হবে। শুধু চন্দ্রকে দেখবেন। এইবার যদি আমি একটু বলি যে মাদার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, সেখান থেকে ধাপে ধাপে পামিস্ট্রি, সামুদ্রিক শাস্ত্র এগুলো আসছে। সামুদ্রিক শাস্ত্রের একটি অঙ্গ হচ্ছে পামিস্ট্রি। আমরা যদি দেখি শুক্র, তাহলে 2 নম্বর নক্ষত্র শুক্র, 9 আর 2 11 নম্বর নক্ষত্র শুক্র, 11 আর 9 20 নম্বর নক্ষত্র শুক্র। তাহলে 2 9 11, 2-এ ভরণী, 9-এ হচ্ছে অশ্লেষা, আর 20-তে হচ্ছে আমরা 2 9 ওই মানে 2 11 আর হচ্ছে 20, 20-তে হচ্ছে আপনার কি পূর্বাষাঢ়া স্যার, পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া, পূর্বাষাঢ়ার অধিপতি শুক্র। শুক্র, তাহলে জি। এই 3টি নক্ষত্র পড়েছে, একটি হচ্ছে মেষে মঙ্গলে, একটি পড়েছে কর্কটে, ওই সরি নয় হ্যাঁ, নয় হ্যাঁ কর্কটে, আর একটি পড়েছে ধনুতে। তাহলে তাহলে 11 2 2 11 20, 11 হচ্ছে স্যার সিংহে, এক হ্যাঁ সিংহে, সিংহে পড়ছে সঠিক। স্যার। হ্যাঁ 11 পড়ছে সিংহে। আর তাহলে 20 20 20 ধনুতে। এর সাথে কি আমাদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা এটি একটু বুঝতে হবে। মঙ্গল রবি বৃহস্পতি স্যার। তাহলে মঙ্গল রবি বৃহস্পতি এটি একটু আলোচনার মধ্যে আনার দরকার। তাহলে মঙ্গলের ক্ষেত্র সঙ্গে একটু নোট যদি যুক্ত করে দেওয়া হয়, মঙ্গল রবি এবং বৃহস্পতির ক্ষেত্র বিচার্য, তাহলে কি পরিপূর্ণ হতো না এটা? না হোক, বৃহস্পতি ছাড়া
তো ওই যে সুখী জীবনের বিচ্ছেদ তো বৃহস্পতি ছাড়া ঘটবে না। আবার মঙ্গল ছাড়া কেউ আত্মহত্যা করবে না, মঙ্গল ছাড়া কেউ ওই অকালে মারবে না। আবার রবি ছাড়া তার যে পিতা মাতা বা সন্তান, এটা পুত্র সন্তান যদি মারা যায় রবি ছাড়া হবে না। তাহলে ওই জায়গাকে কি আমাদের নজর দেওয়ার দরকার আছে না? তো আরেকটি কলাম যদি উমর পরে চ দিয়ে লেখা হতো যে আপনি এই সঙ্গে তার মঙ্গল, তার রবি এবং তার বৃহস্পতির ক্ষেত্র বিচার করে যদি অশুভ চিহ্ন যুক্ত থেকে থাকে তাহলে এই ফলাদেশ কার্যকর হবে। স্যার এখানে আরেকটা জিনিস আপনি দেখাইছেন স্যার হাতটাতে, যে বৃহস্পতির ক্ষেত্র থেকে একটি রেখা এসে আবার ওই ভাগ্য রেখা শিরোরেখাকে ক্রস করে ভাগ্য রেখা টাচ করে। হ্যাঁ, ওইটাই আমি আসবো। ওই ধরনের রেখা কিন্তু হাতে অন্যান্য ছবিতে নেই। আপনারা দেখবেন যে যখন এখানে প্রায় যদি 100 ছবি থেকে থাকে তো 100 ছবির ভিতর ওই রেখাটি কিন্তু একটিই আছে একটি মনে হয়, আমি জানি না, সে অনেক আগের কথা, তারপরে তো আর পড়িনি। তো ওই যে রেখাটি আসছে ওটি কিন্তু একেবারে এঁকে এনে শিরোরেখায় আঘাত আনা হয়েছে, মানে শিরোরেখাকে কেটে দেওয়া হয়েছে। বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা এনে শিরোরেখাকে কেটে দেওয়া হয়েছে, মানে শিরে আঘাত। কখন সন্তান হারানো আঘাত, এরপরে কি আর শিরে আঘাত থাকে? সেটি কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয়েছে। ওই রেখাটি কিন্তু নিচের থেকে উঠেছে তা দেখানো হয়নি। না, উপর থেকে যদিও নামছে। আপনাদের বলেছি যে রেখা আমাদের বুঝতে হবে রেখার গমন, আর যেদিকে রেখা মোটা থাকবে সেই দিক থেকে উঠেছে, এটি আমরা আগেই কিন্তু প্রাথমিক শিক্ষায় আমরা সমাপ্ত করেছি। জি স্যার। কিন্তু এই হাতের সূক্ষ্ম ছবিতে আমি আবারও বলছি, কোন রাইটার বই লিখলে তার যে কম্পিউটার ম্যান হাত করবেন তিনি ওই চিকন মোটা দিয়ে দেখাতে পারবেন না। সেই রকম কম্পিউটার ম্যান আমি পাইনি, হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে। ধাপে ধাপে যদি আমরা রিসার্চ করতে করতে এটা বুঝাই তাহলে পাওয়া যাবে, এটা এমন কোনো কঠিন কাজ না। সেটি যদি বোঝানো হয় তাহলে এটি অবশ্যই উপর থেকে নিচে আসছে। তাহলে বৃহস্পতি তো মারক হয় না, সে মারক লগ্ন সাপেক্ষে কখনো যদি হয়, আমরা শিখিয়েছি সে দেবতাদের গুরু, সে মারতে গেলে কারো মাধ্যমে মারবে। তাহলে বৃহস্পতি কষ্ট, সে আঘাতটা গিয়ে শির দাঁড়ার উপরে ফেলেছে। আবার শিরও মানে আপনার শুধু মেরুদণ্ড ভাবলে হবে না, মানে মস্তিষ্কটাও কিন্তু একটি শির, সেখানে গিয়ে আঘাত করবে। তাই তো সে শোকী, তাই তো সে শোক পেয়েছে। তাহলে এবার অনুধাবন করুন যে এখান থেকে আমরা এই এক পয়েন্ট থেকে যদি আমরা 4-5 প্রকারের হাত তৈরি করি তাহলে আমাদের শিখতে সুবিধা হবে, নাকি আমরা বহু বহু গ্রন্থকারের বই কিনে আমরা পড়ে সেইভাবে শিখতে সুবিধা হবে? না না স্যার, এইটা এই একটা স্যার দিয়ে যে আপনি 4-5টা হাত নিয়ে আসছেন, এটাই হলো মনে রাখার সহজ উপায়। স্যার আমার এখানে আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে স্যার, এইবার বলেন যেটা প্রশ্ন। যেটা আপনি একটু ব্যাখ্যা দিচ্ছেন, তারপর আমি একটু অবাক শিওর জন্য বলতেছি। যেমন এখানে পিতা পিতা মাতা স্ত্রী সন্তান হারা, এখানে আমরা 4টা আইটেম পেলাম স্যার। হুম চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে স্ত্রী অথবা এই ইয়েকে দেখানো হলো, সন্তান দেখানো হলো। রবির ক্ষেত্রে পিতাকে দেখানো হলো। শুক্রের ক্ষেত্রে স্ত্রী দেখানো হলো। এখন আমি মুছে দিলাম স্যার এই শুক্রের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে মুছে দিলাম। এখন হুম আমি শুধু রবির ক্ষেত্রে বিচার করব। তো শুধু হুম রবিতে এই জব চিহ্ন এবং এই ক্রস চিহ্ন বা রবির ক্ষেত্রে অবগ্ন রেখা, সেইটার সাথে তো আর কোনো কানেক্টিভিটি কি থাকবে না স্যার? যেমন বৃহস্পতির ক্ষেত্রে আপনি বলছেন যে আমার অন্য চন্দ্রমঙ্গল বৃহস্পতিকে দেখতে হবে, কিন্তু ওইখানে কি বিশেষ চিহ্ন থাকবে যে চিহ্নর কারণে এরকম দুর্ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, রবির ক্ষেত্র থেকে এবার যদি বুদ্ধিভ্রংশ হয়ে কোনো ব্যক্তি যদি বিপর্যয় ঘটায় বা তার সন্তানরা ঘটায়, আপনারা অনেক সময় অটিজম শিশুর বিচার করেন, তাদের হাত দেখেন বা দেখেছেন, সেই শিশু কি করবে কখন কি করবে সে জানে? যদি না জানে তাহলে ওই রবির ক্ষেত্র থেকে যদি বুধের ক্ষেত্রে রেখা গিয়ে বুধকে ভেদ করে
এটা কিন্তু আমরা শিখিয়েছিলাম যে একটি ক্ষেত্র থেকে কোনো রেখা গিয়ে আরেকটি ক্ষেত্রে ভেদ করে, মানে সেটি গিয়ে কি টাচ করেছে না ভেদ করেছে। রেখার দুই প্রকার গতি, রেখার গতি বুঝতে হবে। আপনারা গ্রহের গতি বোঝা যত সহজ, যে 30 ডিগ্রি রবি 30 দিনে অতিক্রম করছে, চন্দ্র 2.5 দিনে অতিক্রম করছে, বৃহস্পতি 1 বছর ধরে অতিক্রম করছে, এটা আমরা বুঝছি। দৃষ্টি দিয়ে সে ভেদ করছে, এটা আমরা বুঝছি। কিন্তু রেখা দিয়ে ভেদ করছে, এটি বোঝা কিন্তু অনেক কঠিন। যার জন্য ওই যে চাপটা দিতে বললাম, আমরা প্লেন হাতে যাব, তার আগে ওইখানেই তো এই চাপটা দেওয়া লাগবে, তার জন্য এই চাপটা দিতে বললাম। যখন রেখাটি যেহেতু পাহাড়ি ঢল আমরা দেখেছি, নদীর স্রোত আমরা দেখেছি, জোয়ারের সময়ও দেখেছি, ভাটার সময়ও দেখেছি, কারণ আমরা নদীমাতৃক দেশে বসবাস করি। তাহলে যদি সেই স্রোত দেখি উপর থেকে নিচে নামে, তাহলে ক্ষেত্র রবির থেকে ওই বুধ যদি নিচু হয়, বুধের ক্ষেত্রে যদি রেখা যায়, তাহলে সে বুদ্ধির ভুলের কারণে তার জীবনে এই শোকটা আসছে। কেমন? এমনও ঘটনা আমি দেখেছি আমার জীবনে, ব্যর্থতা দেখুন, আজ কিছু ব্যর্থতার কথা শোনাবো। যে এমন এক ব্যক্তি আমার কাছে প্রায় 3 বছর ধরে পরামর্শ নিয়েছেন। তো 3 বছরের পরামর্শ নেওয়ার পরে তার জন্ম তারিখ জানা নেই। বারবার করে আমি শুধু একটু বলেছি যে আপনার সন্তানদের একটু কুষ্টিটা বিচার করায় নিয়ে। উনি মনে করেছে যে তাহলে কুষ্টি একটা বড় ফি, জ্যোতিষীর একটা বড় ইনকাম, তার জন্য মনে হয় বলেছেন। উনি পরেও আমাকে বলেছেন যে ওটা তো আপনার ইনকাম, মানে আপনি একজনকে পেলেন, আবার আরেকজনকে দেখানোর জন্য আপনি লোভ দিচ্ছেন, লোভনীয় অফার। তো আমি বারবার করে বললাম, শুনে না। উনি যতবার আসেন, মানে বছরে অন্তত পক্ষে 6 বার উনি আসেন, তাহলে 3 বছরে 318 বার মিনিমাম আসছেন, তার বেশি ছাড়া কম না। আবার ওনার কাছেও আমার যেতে হয়, মাঝে মধ্যে যেতে হয়। আমি ওনার কাছে অন্তত ধরেন ওই সময় 3-4 বছরে 3-4 বার গেছি। তাহলে তার সঙ্গে একটা নিবিড় বন্ধন কিন্তু তৈরি হয়েছে। তো উনার কি হয়েছে, উনি আহ এই কি পটুয়াখালী, আমরা এই যে ইয়েতে যাই না, এই সাগর সৈকতে, এই যে কুয়াকাটা। কুয়াকাটা, কুয়াকাটা। কুয়াকাটা উনি বেড়াতে গেছেন, ওনার 2 সন্তান এবং ওনার সহধর্মিণী সহ বেড়াতে গেছেন। সমুদ্র সৈকতে গিয়ে সাধারণত মানুষ একটু ঝাপাঝাপি, সাঁতার কাটা এগুলো তো করে, জি। তো করেছেন। দুঃখের বিষয় হচ্ছে 2টি সন্তানই ওখানে স্রোতে হারিয়ে গেছে। বুঝতে পেরেছেন? আপ- আপনি কিভাবে ধরতে পারলেন যে তার সন্তানদের এরকম হবে, স্যার? আমি শুধু একা বলিনি, আমি সাক্ষীও অনেক রেখেছি। যাকে সাক্ষী রেখেছি তিনি হচ্ছে সেকেন্ডে চলেন, এত চালু মানুষ, সেকেন্ডে চলেন, আমরা মিনিটে চলতে পারি না। আর্মিরা ড্রেস পরে হয়তো তাদের সময় দেওয়া থাকে 1 মিনিটের মধ্যে ড্রেস পরতে হবে, তো 1 মিনিটে আমি একটি শার্ট পরতে পারি না, কিন্তু উনি মনে হয় হাফ মিনিটে শার্ট পরতে পারেন। আমরা 1 মিনিটের মধ্যে মনে হয়, কারো কথা বলা তো যাবে না, একটা ফোন ডায়াল করতে আমাদের যে নাম্বারটি খুঁজে আনবো, ডায়াল করতে যে সময়টুকু লাগে, ওনার তার 1/4 ভাগ সময় লাগে, তার ভিতর ফোন চলে যাবে। এবং তার ফোন দিনে মনে হয় কম করে 500 থেকে 1000 ফোন রিসিভ করেন উনি, এত ব্যস্ত মানুষ। সেই ব্যস্ত মানুষটিকেও পর্যন্ত তার একেবারে খুব কঠোর বন্ধু, তার সঙ্গেও কিন্তু আমরা বলতাম সব সময়, এখনো পর্যন্ত আমার কাছে আসেন, উনিও আসেন, উনি কম আসেন, ওনার কাছেই আমি যাই এখন। তো যাওয়া লাগে। তো এই যে ঘটনা, অর্থাৎ এটি কি, বালক হারিয়েছে কেন? এটি বুদ্ধের ভুলে, আমরা সময় মতো সাঁতার শিখিনি। তারপরে আমি নিয়ে গেছি, আমার হাত ফসকেই চলে গেছে। এটি কি ভুল? আমার আগে দরকার ছিল শিশুকে সাঁতার শেখানো, যদিও আমার শিশু দুটো এখনো সাঁতার শেখাতে পারে, কিন্তু আমাদেরই এটি কর্তব্য। তারপরে হচ্ছে তার সেফটি দরকার ছিল, সেই সেফটি গুলো আমরা আমাদের মস্তিষ্কে আসেনি, তবেই না আমি এটি পেয়েছি। এটি বুঝতে হবে। যদি ওখান থেকে শনির দিকে আসতো, তাহলে কি হতো? বোঝা যেত ক্রনিক কোনো ব্যাধিতে বা ভুগে হয়তো তার এই জীবন অবসান ঘটেছে।
শনি বিরহ যন্ত্রণার মালিক, বিরহ যন্ত্রণাটা দিয়েছে রোগ ব্যাধির কারণে। যদি কেতুর ক্ষেত্রে আসতো, রবির নিচে যদি স্যার কেতুর দিকে বা মঙ্গলের দিকে আসতো, শাখায় এসে যদি ওই রকম সেই রেখাকে কলঙ্কিত করতো, তাহলে দেখা যাচ্ছে দুর্ঘটনায় জড়িয়ে পেঁচিয়ে বা গাছের থেকে, ঘরের চালের থেকে পড়ে তার জীবনে অবসান করতে পারতো। ওই রবি যদি মঙ্গলের ক্ষেত্রে আসতো, বিল্ডিং এ আগুন ধরেছে, আমরা কিন্তু দেখি অনেকে ঝাঁপিয়ে পড়ছে উপর থেকে, 10 তলা থেকে ঝাঁপিয়ে পড়ছে, 3 তলা থেকে পড়ছে, কেউ বেঁচে থাকছে, কেউ মারা যাচ্ছে, সেটি পড়ছে, এমনটি কিন্তু হতে পারে। স্যার এটা তো চন্দ্র বৃহস্পতি করাইছে, এই যে পুত্র সন্তান জলে ডুবে মৃত্যু, এটা তো চন্দ্র বৃহস্পতি করাইছে। হ্যাঁ, করিয়েছে। চন্দ্র তাহলে বৃহস্পতি। ওই হাতটি, যে আমার স্বপ্ন কি, আমার স্বপ্ন কোন জায়গায়, আমার স্বপ্ন হচ্ছে জীবনে, চলমান জীবনের ঘটনা নিয়ে আমি একটি হাত পেলে এর 5 রকম ব্যাখ্যা বানাতে পারি। তো আপনারাও এইভাবে বানাতে গেলে কি হবে, প্রকৃত শিক্ষাটা কি সেটি আপনারা পাবেন, কিন্তু পড়ে পামিস্ট্রি শিখতে পারবেন না, না এবং না, এটুকু বললাম। তৈরি করতে হবে। তাহলে তৈরি করলে আপনাদের কথা হচ্ছে যে স্যার তাহলে আপনি কি প্রত্যেককে বইয়ের লেখক বানায় দেবেন? আগে জ্যোতিষী বানাতে চেয়েছিলেন, তারপরে শিক্ষক বানাতে চেয়েছিলেন, আর এখন কি রাইটার বানাবেন? হবেন, সমস্যা কি? রাইটার হলে আগে জ্যোতিষ বানাইছি, পরে শিক্ষক বানাতে চাচ্ছি, এখন রাইটার বানাবো, সমস্যা কোথায়? আমরা পাবলিশড হবে কি হবে না সেটি পাবলিশার্স বলবে বৃহস্পতি, অর্থাৎ আপনার বৃহস্পতি বলবে। আপনার বই চলবে কি চলবে না সেটি আপনার গ্রহ অবস্থান, আপনার ভাগ্য বলবে। বইয়ের ভিতর কি আছে তা দেখে বই কিনবে না। আমার বইতেই তো মানে ছবি উল্টে গেছে, একটি একটি করে ছবি পিছিয়ে আসছে, এ দেখে কিন্তু বই কিনবে না। বই কিনবে রাইটারের নাম আর তার কপাল দেখে, মানে তার ললাটে কি রয়েছে, তার জনপ্রিয়তা কি রয়েছে তার। আমরা বিশ্ববিখ্যাত প্রবন্ধ কান্নার সাহিত্যিক বলি আমরা যে হুমায়ুন, হুমায়ুন আহমেদ, ওনার একটি বই বের হলে অমনি সেটি 50,000 1 লাখ কপি বিক্রি হয়ে যায়। আর আমাদের মতো টেরাটা বই বের করলে 5 কপি বিক্রি হয় না। আমার জীবনে কয় কপি বিক্রি হয়েছে? ধরেন হয়তো 200 কপি বিক্রি হয়ে গেছে, হয়েছে। আর কি হয়েছে? আপনাদের ওই দুই একটা আপনাদের দিয়ে আহ, নিজেকে আত্মতৃপ্তি নিচ্ছে, বিক্রি হয় না তাই ফিরি। না স্যার, এখানে হয়েছে কি, ওই বইয়ের ক্রেতা আর আপনার বইয়ের ক্রেতারের বৈশিষ্ট্যের ভিন্নতা আছে। হ্যাঁ, আমরা এটা আমরা ঠিক আছে। লিমিটেড কাস্টমার, আমরা লিমিটেড কাস্টমার। তো আপনারা লিখুন আর না লিখুন, বই পাবলিশ করুন করুন বা না করুন, পামিস্ট্রি যদি শিখতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই হাত তৈরি করে ব্যতিক্রমী ওখান থেকে 2-4টি করে করে বানাতে হবে। একদিনে মনে রাখতে হবে যে আমি মাত্র 3টি বানাবো, সংকল্প করতে হবে, নাহলে একটি বানাবো প্রথমে, তারপরের দিন 2টি বানাবো, তারপরের দিন 3টি, 3টির পরে আর আমরা যাবো না। এইভাবে 1 মাস যাবে, 1 মাস 2 মাস চলে যাক বা 6 মাস চলে যাক, তারপরে যে আমরা হয়তো পরিমাণে বাড়াবো সেটা আমরা পরিস্থিতি বুঝে। কিন্তু এই যে নীরজ বাবু যে কথা বললেন যে স্যার আমার এখানে একটু বুঝতে অসুবিধা রয়েছে, ওই যেখানে বুঝতে অসুবিধা রয়েছে ওইখানে নিয়ে আরো বেশি আলোচনা করব, তখন অতীতের আরো গ্রন্থ পড়ে আসবো, মানে আগের যে পেজগুলো রয়েছে পড়ে আসবো, কারকতাগুলো ভালো করে জানবো। এইবার এখানে আরেকটি জিনিস জানতে হবে, কে কার পাশে বসবাস করে, পরিবেশ। আগে পরিবেশ একটি দরকার, যেহেতু এটি সামুদ্রিক শাস্ত্র, প্রথম দরকার পরিবেশ। তাহলে পরিবেশ কিভাবে স্যার বলবো? আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার, একটু করে হ্যাঁ, বলেন। বলবো। হ্যাঁ, বলেন বলেন। এখানে স্যার আপনার নামের উপরেও আপনার মানে নির্ভর করে। যেমন আপনার নামের উপরে। ধূপছায়া ম্যাগাজিন যেটা, সেটা হ্যাঁ, এখনো মানুষ আপনার মানে খুঁজে, যে আপনার ধূপছায়া এখন বের করেন না, ধূপছায়া এখন বের করেন না, এরকম মানুষ এখনো খুঁজে। তো নামের উপরেও। এবং আমি যখন আপনার মানে এই ধূপছায়া বইটা কিনি আপনার 50 টাকা দিয়ে, তখনও আপনার ওই রাস্তার মধ্যে আপনার মানে অনেকগুলো বই ছিল, তার মধ্যে আপনার চোখটা পড়েছে আপনার ধূপছায়ার উপর। আমি তো ধূপছায়ার ভিতরে কি আছে সেটা জানি না, কিন্তু ওই বইটা পড়ে আপনার কিনে একই রাতে 3বার পড়েছি। হ্যাঁ, আমি যেগুলো লিখেছি সেগুলো রেফারেন্স ব্যতি রেখে কখনোই লিখিনি, কিন্তু
আমি বিবেক ব্যতিরেকে বিবেকের অংশ, যদিও এতে লেখা সম্ভব হয়নি। দেখুন, আপনারা এখনই একটু দেখে নিন যে আপনারা প্রবন্ধ যখন লিখেছেন, লেখার আগে একটি হেডিং থাকার কথা সব সময়, সবার আছে, সবারই আছে, কম বেশি দেখেছি। তো আপনাদের একটু দেখার জন্য একটু বলে দিই, একটু দরকার এখানে ছোট্ট একটু, মানে একটা ছবি তুলে পাঠাই যে কোনো একটা মাস, একটা মাসের শুরুটা, শুধু শুরুর দুটি লাইন পড়বেন, আগামাতা পড়ার দরকার নেই, কখনোই না। নীরজ বাবু, আপনি একটু রেডি হন। জানুয়ারি আর ফেব্রুয়ারির হ্যাঁ। দুটি বা তিনটি, চারটি করে লাইন পড়েন, আচ্ছা, দেখেন। জানুয়ারি মাস, প্রথম দুই জানুয়ারি তিনটা লাইন পড়েন। 2017 সালের দৈনিক ফলাফল। জানুয়ারি, 1 জানুয়ারি চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করায় একটু থামেন সুখ। থামেন 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 একটু, এভাবে পড়ে গেলে তো ধরতে পারবেন না আমরা। লেখা রয়েছে কি, 1 জানুয়ারি চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করায়, মানে তাহলে রাশির অষ্টমে, অর্থাৎ এটা কোন রাশি হচ্ছে এটা আমাদের দেখার দরকার। তাহলে তার আগের পেজটা হচ্ছে মিথুন রাশি, এটা মিথুনের বিচার হচ্ছে। তাহলে মিথুনের অষ্টমে চন্দ্র ছিল কিনা 1 জানুয়ারিতে, এটি আগে বোঝার দরকার। আরে ধরে নিলাম স্যার ছিল। জি, বোঝার হ্যাঁ, দরকার। ভেবে দেখুন আগে যে স্যার দুই আপনি হাজার লিখেছেন না সতেরো এগুলো সালের অবশ্যই। জানুয়ারি মাস মিথুন রাশি, ওর উপরে পেজের উপরেই দেখেন মিথুন আছে, এখানে আছে না? জি, মিথুন আছে লেখা আছে। আছে। হ্যাঁ, আছে হ্যাঁ, তো? মিথুন রাশি ভবিষ্যৎ দ্বার। সুবীর বাবু, আপনি ছকে যান, জানুয়ারি মাস 2017, 2017 1 জানুয়ারি যান। হ্যাঁ, এবার পড়েন। 1 জানুয়ারি চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করায় শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। হ্যাঁ, শেষ। দুর্ঘটনা। আর পরের অংশ দরকার নেই, দরকার নেই, পরের অংশ তো সবাই পড়ে নিতে পারবে। এবার ফেব্রুয়ারি মাস পড়েন। ফেব্রুয়ারি হচ্ছে 1 ও 2 তারিখে হুম, দশমস্ত চন্দ্রের সাথে হুম। মঙ্গল ও হ্যাঁ প্রেমের স্যার, দেবতা চন্দ্র শুক্রাচার্যের অষ্টমে আছে স্যার। জ্যোতি কর্মের সুনাম যশ অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে। হ্যাঁ, তাহলে কি হয়েছে? এইবার 1 জানুয়ারি 2017 বের করেছেন। হ্যাঁ স্যার, বের করেছি স্যার। হ্যাঁ, এইবার মিথুন কি আছে? অষ্টমে, কি আছে? মিথুন চন্দ্র রাশি কোথায় অষ্টমে আছে? চন্দ্র, হ্যাঁ, মকরে চন্দ্র। তাহলে এটা কোন মিথুন রাশির মকরে চন্দ্র, মিথুন মানে রাশি কি অষ্টমে, অষ্টমে আছে? মিথুন রাশি অষ্টমে আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ। আবুল হোসেন সাহেব আছে? জি জি, আছে 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 স্যার। হ্যাঁ, আছে স্যার। এইবার 1 ফেব্রুয়ারি যান, এই যে মিথুন রাশি দেখেন, এই হচ্ছে মিথুন রাশি, এই রাশির মকরে চন্দ্র আছে, তার মানে কি অষ্টমে আছে তো? অষ্টমে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়েছে? তাহলে হুম। দেখেন, এইবার যান আপনি 1 ফেব্রুয়ারি, 1 ও 2 একই সঙ্গে লেখা হয়েছে কেন? আর এখানে 1 তারিখ শুধু 1 জানুয়ারি লেখা হলো কেন? চন্দ্রের ডিগ্রিটা একটু দেখে যান ওখানে। চন্দ্রের ডিগ্রি হলো 21 ডিগ্রি। তাহলে দেখেন, একদিনের বেশি কিন্তু এই মকরে চন্দ্র ছিল না, ছিল? না 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 না, ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। এইবার ফেব্রুয়ারি মাসে যান, 1 ফেব্রুয়ারি 2017 যান। চন্দ্র মিনে চলে গেছে স্যার, 10 ডিগ্রিতে চন্দ্র মিনে। মিনে, তাহলে মিথুন রাশির মিনে গেলে কত নাম্বার ঘর হয়? মিথুন রাশি মিন দশ সপ্তম দশ, অষ্টম দশ নম্বর, কত? 10 নম্বর, 10, 10 নম্বর, কত ডিগ্রিতে আছে? 10 ডিগ্রিতে। 10 ডিগ্রি। 10 ডিগ্রি হলে কি 2 দিন পায়? দুদিন পাবে, দুদিন, এই পৌনে 2 দিন। পৌনে 2 দিন। হ্যাঁ, তাহলে 2 তারিখকে ওর ভিতরে যুক্ত করা যায় না? ওখানে যাচ্ছে কি তো লেখা রয়েছে? 1 চন্দ্রের ও সাথে 2। মঙ্গল ও প্রেমের দেবতা শুক্রাচার্যের জ্যোতি, ওই সঙ্গে কি মঙ্গল আর হ্যাঁ, শুক্র আছে ওখানে? আছে আছে স্যার, আছে। তা আছে, তা বলেন না কেন বাবু? চুপ করে দেখান না কেন? এই মঙ্গল এবং শুক্র,
স্বপনবাবু যে বললেন যে বইটি আমি দেখে কিনেছি এবং রাত্রে পড়েছি, বইটি ওইভাবেই রাশিফল লেখা হতো। এটি আর দুনিয়ায় কোনো গ্রন্থ এই রাশিফল এভাবে লেখা হয় না। তারা হচ্ছে এই 1 মাসেরটা লেখা থাকে বা 1 বছরের যে 12 মাস লেখা থাকে, ওইটাকে উলট পালট করে প্রত্যেক বছর বের হয়। আমিও বহু রাইটারের এই রাশিফল কিনতাম, আমিও একজন বিশেষ গ্রাহক এই রাশিফলের। সবারটা আমি পড়তাম, কিন্তু আমারটা তৈরি করতাম সূত্রের মাধ্যমে। অর্থাৎ সবার বইয়ের থেকে আমার বইটায় সূত্র প্রয়োগ করা আছে। খুঁজে দেখবেন যে অবশ্যই সূত্র প্রয়োগ করে লেখা আছে। আমি বই লেখার দৃশ্যটা যে বয়সে দেখিয়েছি, ওই বয়সেও আমার ওই নতুন তৈরি করার ধৃষ্টতা আমার ছিল। না থাকলে আমি আপনাদের টাকা দিয়ে বই কেনার কোনো পাঠককে তাকে বই কিনায় আমি অন্তত বিশেষ করে ওই অর্থ গলাধঃকরণ করার মানসিকতা নিয়ে বই লিখিলাম না। স্যার আপনি কোন সাল থেকে আজও বই লিখি। লেখেন স্যার? কোন সাল থেকে লেখেন? হ্যাঁ, কোন সাল থেকে বই রচনা করেন স্যার? আপনার কাছে কোন বইটা আছে? আমার কাছে তো নতুন গুলো আছে, যেগুলো আপনি 3টা দিচ্ছেন ওইগুলো। দেখেন ওই 3টার প্রকাশকাল কবে, যে কোনো একটা দেখেন। দেখবো স্যার, এটা এখন আমার টেবিলের কাছে নাই। আমি বলে দিই কোনটা আছে, বলেন, আমি দেখাই দিচ্ছি কোনটা আছে আপনার কাছে। এই যে এখন যেটা হস্তরেখার, এটা তো আছে, কিন্তু এটা আমার কাছে এই মুহূর্তে আমার হাতে নাই। হ্যাঁ, এটা প্রকাশ আমার হয়েছে হচ্ছে আপনার 1417। এই যে প্রকাশ আচ্ছা হচ্ছে, আচ্ছা, দেখেন। জি স্যার, 1417। জি দেখছেন? জি। তার মানে কত? 13 আর 2 1417। 15 বছর আগে। জি স্যার। 1417 পয়লা বৈশাখে বইটা পাবলিশড হয়েছে, তাহলে 15 বছর আগে। তাহলে আমি 10 বছর জ্যোতিষ করে 25 বছর করেছি, 25 বছর পূর্ণ হয়নি এখন। তাহলে 10 বছর জ্যোতিষ করে বই লেখার ধৃষ্টতা কিন্তু আমি দেখিয়েছি। জি স্যার। জি রত্নপাথরের যে গ্রন্থটি আপনারা কেন লিখতে পারবেন, আমি এই যে বলছি যে লিখতে পারবেন, কেন পারবেন? পারতে আপনাদের হবে। না, আজকে ঠিক যেভাবে আছে, সূত্রটা ধরাইলেন, এ তো সাহস পাইলাম যে এখন ওই যে হাত দেখলে ভয় পাওয়ার কিছু নাই, মিলাইতে হবে। 1419 সালে দেখুন, এই যে এই বইটা, যেটা জি স্যার। রত্নপাথরের বইটা, 1419 সাল, দেখুন দেখা যায় কিনা। জি জি, দেখা যায়। 1419 1419 বঙ্গাব্দ। সাল, এটাও পয়লা বৈশাখ। জি স্যার। তারপরে হচ্ছে কি আর কি বই, ও স্বপ্নের বইটা এখানে নেই। এই যে এটি অবশ্যই একটু পরে করা। এটা হচ্ছে 2012, পয়লা জানুয়ারি দুই ও, হাজার বারো তাহলে তো আরো পিছনের। হ্যাঁ স্যার। পয়লা জানুয়ারি 2012। এটি হচ্ছে সংখ্যা জ্যোতিষ ও মাসফল বিচার। এটা আপনাদের কাছে নেই, না। অনেকের কাছে, জি আমার কাছেই নেই। জি স্যার। আমি আপনাদের দিতে পারিনি। তার রকমারিতে এটাতে আমি কত ইয়ে দিয়ে রাখছি, একেবারে বুকিং দিয়ে রাখছি আপনার সাথে পরিচয় হওয়ার আগেই প্রিন্টিং স্যার। প্রিন্টিং অপশন দিয়ে স্যার রাখছেন। স্যার এই হ্যাঁ, বইটা আমাদের দেবেন স্যার সবার। আপনারা সবাই পাবেন। এই স্যার। বইটা হচ্ছে 1419 সালে জ্যোতিষে অজানা রহস্য বইটি লিখি, 1419 সালে। জি। তাহলে এই যে ধরেন আহ 15 বছর হয়ে গেছে আপনার 15 স্যার। বছর হ্যাঁ। 15 বছরের আগে, এইবার তার আগে বের হতো ধূপছায়া। সর্বপ্রথম আমার বের হতো সেরা খবর আর ধূপছায়া, দুটি পত্রিকায় বাৎসরিক রাশিফল আমার প্রথম বছর বের হয়। তার আগে শুধু ওই কিনতাম, শুধু কিনেছি। কিনে পড়তে পড়তে প্রথম বছরই সেরা খবর হচ্ছে আমাদের মিজান, গাজী মিজান সাহেবের, ডাক্তার গাজী মিজানুর রহমান, যিনি হচ্ছে গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে উনি সার্জন ডাক্তার, উনি নিজেই আছেন। উনি একজন শিল্পী। এটা সুব্রত বাবু বলতে পারবেন, বা খুলনায় যারা আছেন বা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন। গাজী মিজানুর রহমান, ডাক্তার গাজী মিজানুর রহমান, গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো ওটা মেডিকেল কলেজ হয়েছে এখন। ওনার একটি পত্রিকা ছিল সাপ্তাহিক সেরা খবর। সেটির একটি বিশেষ সংখ্যা ছিল আমার এই রাশিফল সংখ্যা। সেই বছরই এই দুধছায়া, এনার প্রতিষ্ঠাতা এবং যিনি সম্পাদক তিনি ডি.কে. মণ্ডল, এখনো বেঁচে আছেন। তো ওনার সঙ্গে আমার ওই একই সঙ্গে কথা হয় যে আপনার পত্রিকার নামটা আমার খুব পছন্দ হয়েছে, যদি আমাকে একটি সংখ্যার জন্য একটু আমাকে দিতেন। তা উনি প্রথমেই বললেন যে এটা তো একটি বিশেষ ব্যাপার, এমন জিনিস চেয়ে বসলেন।
আমি বললাম একটি বিশেষ সংখ্যা, মানে আপনি তো মাসিক বই, এটা এটা মাসিক। এই দেখুন এখানে লেখা আছে সম্পাদক ডি কে মন্ডল। কোথায় লেখা? সম্পাদক, উম এই যে সম্পাদকীয় কলামে, এই যে ডি কে মন্ডল। জি এই ডি কে অর্থ